আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছিলাম আমাদের চলন নিয়ে, কঙ্কাল তন্ত্র নিয়ে, কঙ্কাল নিয়ে, অস্থি এবং তৌণাস্থি নিয়ে। আজকে আমরা আলোচনা করব অস্থি সন্ধি নিয়ে। তবে চলো দেরি না করে আমরা আমাদের টপিকের দিকে চলে যাই। মূলত এই অস্থি সন্ধি আসলে কি? আমরা জানি যে একটি হাড়ের সাথে আরেকটি হাড়ের যে মিলনস্থল রয়েছে তাকে কিন্তু অস্থি সন্ধি হিসাবে আখ্যায়িত করা হয়। তবে সংজ্ঞা হিসেবে যখন বলতে যাব তখন কি বলবো? তখন বলবো দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে বলা হয় অস্থি সন্ধি। এখন তোমরা একটা প্রশ্ন তুলতে পারো যে আমরা তো সচরাচর দেখি দুটি হাড়ের মাঝে যে সংযোগ স্থল আছে তাকে অস্থি সন্ধি বলা যায়, এখানে আবার ততোধিক শব্দটা কেন আসলো? কারণ আমাদের এই যে মানব দেহর যে কঙ্কাল, এখানে কিন্তু শুধু দুটি অস্থি যুক্ত হয়ে অস্থি সন্ধি হয় না, এখানে কিন্তু কোনো কোনো জায়গায় তিনটি অস্থির সংযোগ হয়েও অস্থির সন্ধি হয়ে থাকে। তাহলে চলো জেনে নিই কিভাবে। প্রথমে আমরা জানবো সাইনোভিয়াল অস্থি সন্ধি নিয়ে। সাইনোভিয়াল অস্থি সন্ধি যখন দুটি মাত্র অস্থির বহির্ভাগ এসে মিলিত হয় এবং একটি সরল সাইনোভিয়াল অস্থি সন্ধি গঠন করে। মানে কি যখন দুটি অস্থি বহিঃস্থল এসে এক জায়গায় মিলিত হবে তখন তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সরল সাইনোভিয়াল সন্ধি। দেখো এখানে আমরা ছবিতেই দেখতে পাচ্ছি এই যে একটা অস্থি এবং নিচে আরেকটা অস্থি, এই দুটি মিলন স্থলকে আমরা বলবো অস্থি সন্ধি। কিন্তু যখনই দেখবো যে দুয়ের অধিক অস্থি মিলিত হয়েছে এবং একটি অস্থি সন্ধি গঠন করেছে তখন তাকে কিন্তু বলা হবে জটিল সাইনোভিয়াল অস্থি সন্ধি। এটার যদি একটা উদাহরণ আমাদেরকে দিতে হয় তাহলে কিন্তু আমরা দিব আমাদের এই যে কোণের যে অস্থি সন্ধিটি আছে। কি আছে এখানে? দেখা যায় উপরে হিউমেরাস, নিচে দেখো এই যে আলনা আর রেডিয়াস। এখানে কিন্তু তিনটি অস্থির মিলন স্থল, তিনটি অস্থি মিলে কিন্তু আমাদের এই যে কোণের যে অস্থি সন্ধি তা তৈরি হয়েছে। তাছাড়াও যদি এরকম আরেকটা অস্থি সন্ধির কথা আমাদের বলতে হয়, মানে জটিল সাইনোভিয়াল অস্থি সন্ধির কথা আমাদের বলতে হয়, তাহলে তা হবে হাঁটুর অস্থি সন্ধি। এখানে কোন কোন অস্থি এসে আসলে সংযোগ স্থাপন করছে এবং এই সন্ধিটি গঠন করছে তুমি কি বলতে পারবে? আমি বলি, উপর থেকে আসে ফিমার, নিচ থেকে টিবিয়া এবং এই দুটি সংযোগ স্থলের উপরে থাকে প্যাটেলা। এখানেও কিন্তু তিনটি অস্থি মিলে একটি অস্থি সন্ধি গঠন করছে। এবার আমরা জেনে নিব যে আসলে সাইনোভিয়াল অস্থি সন্ধির কি কি অংশ রয়েছে। প্রথমে যদি বলতে চাই তাহলে এই সাইনোভিয়াল অস্থি সন্ধিতে দেখা যায় যে তরুণাস্থি দিয়ে আবৃত অস্থি প্রান্তে থাকে, মানে যেখানে অস্থির সংযোগ স্থল হবে তারা তরুণাস্থি দিয়ে আবৃত অবস্থায় থাকবে। দ্বিতীয়ত ওখানে থাকে সাইনোভিয়াল রস। এই সাইনোভিয়াল রসটি কেমন থাকে? যেন সেখানে ঘর্ষণ না হয়, এই ঘর্ষণকে যেন তারা রোধ করতে পারে, তাই সেখানে সাইনোভিয়াল রসের উপস্থিতি থাকে। তাছাড়াও থাকে লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল। এবং যদি আমরা এই ছবিটি লক্ষ্য করি তাহলে দেখো এখানে কিন্তু এই যে দৃঢ় দুটি অস্থি দেখা যাচ্ছে, ঠিক আছে? এই দেখো অস্থির যে বহির্ভাগ তা কিন্তু তরুণাস্থি দিয়ে আবৃত এবং এখানে কিন্তু আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো আমরা একটা একটা করে পড়বো। প্রথমে দেখো এই যে দৃঢ় অস্থি আছে, আমরা যখন অস্থি সম্পর্কে পড়ছিলাম তখন আমরা পড়েছি অস্থির আবরণটাকে বলা হচ্ছে পেরি অস্ট্রিয়াম। তারপর দেখো এই যে একটা অস্থি, এই যে আরেকটা অস্থি, এর মাঝে কি আছে? এই যে তরুণাস্থি। এখন এটাকে দেখো বেষ্টন করে রেখেছে একটি তন্তুময় ঝিল্লি এবং এই ঝিল্লির মধ্যে দেখো এই যে সাইনোভিয়াল গহ্বর আছে। এই সাইনোভিয়াল গহ্বরের মধ্যেই কিন্তু রয়েছে এই যে সাইনোভিয়াল রস। তাছাড়াও এই যে বাইরের যে আবরণটি আছে একে কি বলা সাইনোভিয়াল ঝিল্লি। তাছাড়াও দেখা যায় যে এই সম্পূর্ণ অস্থি সন্ধিকে তার জায়গায় নিরাপদ রাখার জন্য থাকে কিছু লিগামেন্ট। এই লিগামেন্টের আসলে কাজ কি? এই লিগামেন্টের কাজ এই যে অস্থি সন্ধিটি গঠন হয়েছে একে তার জায়গায় নিরাপদ রাখা, তার জায়গায় সুরক্ষিত রাখা। এবং সবার শেষে দেখো এখানে স্পঞ্জিওস দেখা যাচ্ছে। এটি আসলে এই যে একটি দৃঢ় অস্থির কথা আমরা বলি, দৃঢ় অস্থির মধ্যে যেখানে বোন ম্যারো থাকে বা অস্থি মজ্জা থাকে সেই জায়গাটিকে বলে। এখানে আমরা দেখে বুঝতে পারছি এটা হলুদ অস্থি মজ্জা। তবে আমরা জেনে নিলাম সাইনোভিয়াল অস্থি সন্ধির বিভিন্ন অংশ সম্পর্কে। এবার আমরা জেনে নিব এই যে সাইনোভিয়াল অস্থি সন্ধির মধ্যে যে তরুণাস্থি এবং সাইনোভিয়াল রস থাকে দুটি অস্থির মাঝে, এরা আসলে কি করে বলতো? আমি আগেও বলেছি এরা মূলত এখানে যে ঘর্ষণটি হতে পারতো বা ঘর্ষণের ফলে যে ক্ষয়টি হতে পারতো
তা রোধ করে। এবং তাই দেখা যায় যখন আমরা অস্থি সন্ধিকে নাড়াচাড়া করি তখন আমাদের অনেক কম শক্তি ব্যয় করতে হয়। অল্প শক্তি ব্যয় করেই আমরা কিন্তু এই অস্থি সন্ধিগুলোকে নিজের মন মতো নাড়াতে পারছি। কিন্তু যদি এখানে এই সাইনোভিয়াল রস বা তৌনাস্থি না থাকতো তাহলে কিন্তু আমরা অনেক শক্তি দিয়ে এই অস্থি সন্ধিগুলোকে নাড়াতাম এবং যতবার আমরা নাড়ার চেষ্টা করতাম প্রতিবারই তারা কিন্তু ঘর্ষণের সম্মুখীন হতো এবং তারা কিন্তু ক্ষয় হয়ে যেত। তাই যেন এই জিনিসটা রোধ করা যায় তাই এখানে রয়েছে হচ্ছে তৌনাস্থি এবং সাইনোভিয়াল রস। তাহলে আমরা জেনে নিলাম সাইনোভিয়াল অস্থি সন্ধির বিভিন্ন অংশ সম্পর্কে। এবার আমরা জানবো হচ্ছে অস্থি সন্ধি আসলে কয় ধরনের হয়ে থাকে। প্রথমেই অস্থি সন্ধি কিন্তু 3 ধরনের হয়ে থাকে। সবার প্রথমে আসে হচ্ছে নিশ্চল অস্থি সন্ধি, মানে হচ্ছে ফিক্সড জয়েন্ট, যেটা আসলে নাড়াচাড়া করানো যাবে না। তারপর আসে হচ্ছে ঈষৎ সচল অস্থি সন্ধি, মানে স্লাইডলি মুভেবল জয়েন্ট, মানে এখানে হালকা নাড়াচাড়া করা যাবে। সর্বশেষে আসে হচ্ছে পূর্ণ সচল অস্থি সন্ধি, মানে ফ্রিলি মুভেবল জয়েন্ট, মানে তুমি এখানে ইচ্ছা মতো জয়েন্টটিকে বা অস্থি সন্ধিকে নাড়াতে পারবে। তাহলে চলো একটি একটি করে সবগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা কথা বলবো নিশ্চল অস্থি সন্ধি সম্পর্কে। মূলত আমাদের এই যে করটিকার যে অস্থি সন্ধিগুলো আছে এগুলোকে বলা হয় নিশ্চল অস্থি সন্ধি। কেন? কারণ তারা কিন্তু তাদের জায়গায় অনড়, মানে এগুলোকে নাড়ানো যায় না। যেহেতু তোমাদেরকে আমি সবগুলো অস্থির নাম লিখে লিখে পড়াই, তাহলে দেখো এখানে প্রথমেই আছে হচ্ছে ফ্রন্টাল, তারপরে এখানে আছে হচ্ছে প্যারাইটাল, নিচে এখানে আছে হচ্ছে অক্সিপিটাল, নিচে এখানে আছে হচ্ছে টেম্পোরাল, এখানে আছে হচ্ছে স্ফেনয়েড, তারপর এখানে আছে হচ্ছে এথময়েড। তাহলে আমরা যদি দেখি এখানে প্রথমেই দেখো ফ্রন্টাল, এই যে সামনে আমরা যে কপাল বলি এই যে অস্থিটা হচ্ছে ফ্রন্টাল। তারপরে এই যে আমাদের মাথার ঠিক উপরে যে অস্থি আছে সেটা হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল মূলত দুটি থাকে, দুপাশে দুটি থাকে প্যারাইটাল। তারপর এই যে অক্সিপিটাল, আমাদের মাথার পিছনের যে অস্থিটি তা হচ্ছে অক্সিপিটাল। তারপর আমাদের কান সংলগ্ন যে অস্থি তাকে বলা হয় হচ্ছে টেম্পোরাল। মূলত আমাদের দুটি করে টেম্পোরাল থাকে। তারপর হচ্ছে স্ফেনয়েড, হচ্ছে আমাদের নাকের পিছনের যে অস্থিটি সেটা হচ্ছে প্রজাপতির মতো দেখতে একটি অস্থি, এটাকে বলা হয় হচ্ছে স্ফেনয়েড। এবং সবার শেষে আমাদের ফ্রন্টালের ঠিক নিচেই যে অস্থিটি থাকে তাকে বলা হয় হচ্ছে এথময়েড। মূলত করটিকা অস্থি থাকে হচ্ছে 8টি অস্থি থাকে এখানে, এবং এই প্রত্যেকটি কিন্তু একটি আরেকটির সাথে সংযোগ স্থাপন করে আছে। এই যে ফ্রন্টাল এখানে প্যারাইটালের সাথে, প্যারাইটাল এখানে টেম্পোরালের সাথে আর স্ফেনয়েডের সাথে, এই যে টেম্পোরাল এখানে প্যারাইটালের সাথে, এখানে স্ফেনয়েডের সাথে, ওপাশে অক্সিপিটালের সাথে, এই যে এথময়েড সে ফ্রন্টালের সাথে। এই সকল অস্থি কিন্তু একজন আরেকজনের সাথে সংযুক্ত হয়ে আছে এবং এই অস্থি সন্ধি একটিও কিন্তু নাড়ানো যায় না। তারা কিন্তু তাদের জায়গায় অটল, তারা তাদের জায়গায় অনড়। তাই এই অস্থি সন্ধিগুলোকে বলা হয় হচ্ছে নিশ্চল অস্থি সন্ধি। এখন একটা কথা বলি, যদি এরা নিশ্চল না হতো তাহলে কিন্তু আমাদের এই যে মস্তিষ্ক তা কিন্তু সুরক্ষিত অবস্থায় থাকতে পারতো না। তারা নিশ্চল, তারা অনড়, তারা অটল, তাই বলেই কিন্তু আমাদের এই যে মস্তিষ্ক তা সুরক্ষিত অবস্থায় থাকে আমাদের এই করটিকার মধ্যে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো এই সম্পর্কে। এবার আমরা কথা বলবো হচ্ছে ঈষৎ সচল অস্থি সন্ধি সম্পর্কে। মূলত এইসব অস্থি সন্ধি একে অন্যের সাথে যুক্ত থাকে, কিন্তু তারা সামান্য পরিমাণ হলো নাড়াচাড়া করা যায়। মানে ধরো সামনের দিকে বা পিছের দিকে আমরা যেতে পারবো এরকম। যেমন হচ্ছে আমাদের মেরুদণ্ডের অস্থি সন্ধি, আমরা কিন্তু সামনে বাঁকতে পারি, আমরা কিন্তু পিছনে বাঁকতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু হালকা মুভমেন্ট এখানে করতে পারি। তাহলে কি হচ্ছে, যেসব অস্থি সন্ধিকে ঈষৎ পরিমাণ নাড়ানো যায় বা সামান্য পরিমাণ হলো নাড়াচাড়া করা যায় সেই সন্ধিগুলোকে কি বলে? ঈষৎ সচল অস্থি সন্ধি। এবং তার উদাহরণ হিসেবে আমরা কি বলবো? মেরুদণ্ডের অস্থি সন্ধি। কারণ আমরা সামনে আগাতে পারি, আমরা পিছে মুভ করতে পারি, আমরা কিন্তু ডায়ে বায়ে কাত হতে পারি। ঠিক আছে, এই সব কিছু কেন? এই সব কিছুর পিছনে আছে হচ্ছে এই ঈষৎ সচল অস্থি সন্ধির অবদান। এখন আমরা জেনে নিব পূর্ণ সচল অস্থি সন্ধি নিয়ে। মূলত যে অস্থি সন্ধিগুলো খুব সহজে নাড়াচাড়া করা যায় সেই অস্থি সন্ধিগুলোকে বলা হয় হচ্ছে পূর্ণ সচল অস্থি সন্ধি। যদি আমরা এই জাতীয় অস্থি সন্ধির কথা বলি তাহলে প্রথমেই আসে হচ্ছে বল ও কঠোর অস্থি সন্ধি বা
কবজা সন্ধি। মূলত প্রথমটি এখানে যে দেখতে পাচ্ছ ছবি, এটা হচ্ছে বল ও কঠোর অস্থি সন্ধি। এটা আমরা মূলত কোথায় দেখি? এটা আমরা মূলত আমাদের এই যে বাহুর যে অস্থি সন্ধিটি আছে, মানে আমাদের ঘাড়ে যে অস্থি সন্ধিটি আছে সেখানে, আর হচ্ছে আমাদের পুরোর অস্থি সন্ধিটি দেখি। এই অস্থি সন্ধিটি কিন্তু আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে পারি বা সবগুলো প্লেনে মুভ করতে পারি। এবং এর পাশেই দেখছো হচ্ছে কবজা অস্থি সন্ধি। এই অস্থি সন্ধিটা আসলে কি হয়? এই অস্থি সন্ধি দেখা যায় মূলত হচ্ছে আমাদের এই যে হাতের আঙ্গুল এবং আমাদের এই যে কোণের যে অস্থি সন্ধি সেখানে। এই অস্থি সন্ধিটি আমরা মূলত একটা প্লেনে মুভ করতে পারি বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে পারি। তবে চলো আমরা এই প্রত্যেকটি ক্যাটাগরি সম্পর্কে একটু করে জেনে নিই। প্রথমে আমরা জানবো হচ্ছে বল ও কঠোর সন্ধি সম্পর্কে, যাকে আমরা বলি বল ও সকেট জয়েন্ট। বল ও কঠোর সন্ধিতে মূলত দেখা যায় সন্ধি স্থলে একটি অস্থির মাথা, যেটি কিনা গোল আকৃতির থাকে, সেটি হচ্ছে অপর একটি অস্থির মধ্যে এমন ভাবে স্থাপিত থাকে যেন অস্থিটি বাঁকানো বা পাশে চালানো করা কিংবা সকল দিকে নাড়ানো সম্ভবপর হয়। এখানেই দেখো, এই যে দেখো, প্রথম একটি যে অস্থি যার মাথাটি হচ্ছে গোল, সে এই যে নিচের যে অস্থিটির মধ্যে এমন ভাবে স্থাপিত অবস্থায় আছে যে সে কিন্তু সব দিকে ইকুয়ালি মুভ করতে পারবে। এবং যদি আমরা একটি এক্সাম্পল দেখে নিই তাহলে এই দেখো, এটা কিন্তু পুরুষ সন্ধি। এই যে দেখো হিপ বোন, এই যে দেখো ফিমার। এই যে হিপ বোনের মধ্যে আমাদের কি আছে? এই যে অ্যাসিটাবুলাম যে খাঁজটি আছে সেখানে কিন্তু এই যে ফিমারের মাথাটি স্থাপিত, এবং এমনভাবে স্থাপিত যে সে 360 ডিগ্রি ঘুরতে পারবে, মানে যেদিকে যত দিকে মুভমেন্ট করা যাবে তত দিকে সে মুভমেন্ট করতে পারবে। তাছাড়াও আমাদের কাঁধের যে অস্থি সন্ধিটি আছে, যেটি মূলত স্থাপিত হয় স্ক্যাপুলা এবং হিউমেরাসের মধ্যে, এখানেও কিন্তু আমরা 360 ডিগ্রি মুভমেন্ট করতে পারি, মানে সব প্লেনে মুভমেন্ট করতে পারি। তারপর আমরা জানবো হচ্ছে কবজা সন্ধি সম্পর্কে, যাকে আমরা বলি হিঞ্জ জয়েন্ট। মূলত আমরা দরজা দেখেছি সবাই, তাই না? কি দরজার পাল্লার কাঠামোর সাথে কিন্তু এই কবজা সন্ধির তুলনা করা যায়। দেখো, যখন আমরা দরজার নবটা ঘুরিয়ে দরজাটা খুলি, দরজা কিন্তু এক প্লেনে মুভ করে, মানে একদিকে মুভ করে আবার সামনের দিকে চলে যায়। তাহলে কি হচ্ছে? এগুলো কিন্তু শুধু একদিকেই নাড়ানো যাচ্ছে, ঠিক আমাদের হাতের কনুই বা আঙ্গুলের মতো। আমাদের হাতের কনুই বা আঙ্গুলগুলো কিন্তু দেখবে শুধু এক প্লেনেই আগাচ্ছে, মানে শুধু একদিকেই মুভ করা যাচ্ছে। এই দেখো, সামনে গেল আবার কাছে চলে আসলো। এটি হচ্ছে মূলত হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি। তবে আমরা আজকে অস্থি সন্ধি সম্পর্কে জেনে নিলাম। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।